ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্য আরিয়ান সিভিলাইজেশন, আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা। এর সময়কাল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। ভারতবর্ষে হরপ্পা সভ্যতার পতনের পর যে নতুন যুগের সূচনা হয়েছিল সেটাকেই আমরা আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা বলে উল্লেখ করছি। আচ্ছা, প্রথমে আর্যদের ভারতে আগমন সম্পর্কে কিছু তথ্য রয়েছে। যে প্রথম হচ্ছে যে আর্য শব্দটা আমরা প্রথম পেলাম বেহিস্তান শিলালিপিতে, এবং এটা খোদাই করিয়েছেন পারস্যের রাজা প্রথম দরায়ুস। আর্য শব্দের ব্যুৎপত্তিগত বা এটিমোলজিক্যাল মিনিং হচ্ছে সুপিরিয়র, শ্রেষ্ঠ, অর অফ গুড ডিসেন্ট বা সদ্বংশজাত। আর্যরা সাধারণত ওরা হচ্ছে সেমি নোম্যাডিক মানে অর্ধ যাযাবর, প্যাস্টোরালিস্ট মানে পশুপালক গ্রুপ। এরা ভারতে প্রবেশ করলো ওই 2000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে, এবং ওদের মূল লক্ষ্য ছিল চারণভূমির সন্ধান, অর্থাৎ যেখানে ওদের পশু পালন করার জন্য একটা ভালো চাষের জমি বা ওই তৃণভূমি পাওয়া যাবে, যেখানে পশু চড়ানো যাবে, সেটার খোঁজ ওরা করছিল। আচ্ছা, এরা ভারতবর্ষে কোনখান থেকে প্রবেশ করলো? হিন্দুকুশ পর্বতের কাছ থেকে। ওই দরজাটা বন্ধ করে দাও। আচ্ছা, তারপর দে ফার্স্ট সেটেল ডাউন, তারা প্রথম বসতি স্থাপন করেছিল পাঞ্জাবে, এবং যেটাকে তারা নাম দিয়েছিল ল্যান্ড অফ সেভেন রিভার্স বা সপ্ত সিন্ধু অঞ্চল। ওরা নাম দেয়নি, এই নামটা দিয়েছিলেন প্রফেসর এসি দাস, আমরা দেখতে পাবো এরপরে আসবে। এবং তারপর তারা আস্তে আস্তে ছড়িয়ে পড়লো সমগ্র গাঙ্গেয় উপত্যকায়, গাঙ্গেটিক প্লেন। ওই মোটামুটি 1000 বিসি থেকে 800 বিসির কাছাকাছি সময়ে। আর্য শব্দের অর্থ কি? বহুদিন পর্যন্ত আর্য শব্দটা এথনিসিটি মানে জাতিগত বা রেস অর্থাৎ জাতিগত অর্থে ব্যবহার করা হয়েছে ইতিহাসে বহুদিন যাবত। কিন্তু আধুনিক ঐতিহাসিকরা আর্য শব্দের অর্থ বা সংজ্ঞা দিয়েছেন ভাষার ভিত্তিতে। তারা বলছেন যে সমস্ত মানুষরা ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ মানে গ্রিক, জার্মান, ল্যাটিন, সংস্কৃত, পার্সিয়ান, গথিক, কেল্টিক এই ভাষাগুলোতে কথা বলে তাদেরকে আর্য বলে অভিহিত করা যায়। তার মানে এই 7টা ভাষায় কথা বলা সকল গোষ্ঠীকেই আর্য বলে অভিহিত করা হচ্ছে। এই ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠীর অন্তর্গত এই সবগুলো ভাষার যারা কথা বলেন তারা সকলেই আর্য বলে গণ্য। আর্যদের আদি ঘর কোথায় বা আদি বাসস্থান কোথায়, এটা নিয়ে দু রকমের মতবাদ রয়েছে। একদল হচ্ছেন ইন্ডিজিনিয়াস মতবাদের প্রবক্তা, যারা মনে করেন আর্যরা ভারতেরই আদি বাসিন্দা। আরেক দল মনে করেন যে আর্যরা বাইরে থেকে ভারতে এসেছে। তাহলে ভারতের মধ্যে কারা বলছেন? এদের মধ্যে স্বামী বিবেকানন্দ বলছেন, F.E. পারজিটার, ডক্টর এসি দাস। এই ডক্টর এসি দাসই কিন্তু ওই যে সপ্ত সিন্ধু অঞ্চল এই নামকরণটা করেছেন। তা ডক্টর এসি দাস এনারা সবাইয়ের বক্তব্য হচ্ছে যে আর্যদের আদি বসবাস স্থান হলো ভারত। M.M. গঙ্গানাথ ঝা বলেছেন ব্রহ্মর্ষি দেশ। আচ্ছা, কাশ্মীর এবং হিমালয়ান অঞ্চল বলেছেন LD কাল্লা। আর বিদেশ কারা বললেন? যেমন
সুমেরু অঞ্চল বললেন বালগঙ্গাধর তিলক, যেমন তিব্বত বললেন স্বামী দয়ানন্দ সরস্বতী, ইউরোপ বললেন স্যার উইলিয়াম জোন্স। এই ইউরোপটাই কিন্তু সবচেয়ে বেশি মোটামুটি গ্রহণযোগ্য মতবাদ, একটা গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য মতবাদ বলে বিবেচিত হয়। সেন্ট্রাল এশিয়া বললেন ম্যাক্স মুলার, এই মধ্য এশিয়া। আর নর্থ আফ্রিকা বললেন সেরজি জেবরস্কি, তুর্কিস্তান বললেন হার্জফিল্ড, হাঙ্গেরি, অস্ট্রিয়া এবং বোহেমিয়া বললেন পি জাইলস, পামির মালভূমি বললেন এডওয়ার্ড মেয়র, ব্যাকটেরিয়া বললেন জেপি রোর, আর কাস্পিয়ান সাগর বললেন প্রফেসর সায়েস। মানে এরকম কিছু মতবাদ রয়েছে যারা বলছেন আর্যরা ভারতের বাইরের এই অঞ্চলের আদিবাসিন্দা। এর মধ্যে ইউরোপ, সেন্ট্রাল এশিয়া, এই মতবাদগুলোই খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ভারতবর্ষ কে বললেন? স্বামী বিবেকানন্দ বললেন। তাহলে স্বামী বিবেকানন্দ থেকে এখানে কিছু লিঙ্ক কোশ্চেন দিয়ে দেয় চটচট করে, ফলে আমরাও সেগুলোকে একটুখানি সংক্ষেপে দুটো একটা চোখ বুলিয়ে নিই। যেমন তিনি প্যাট্রিয়ট সেন্ট বা দেশপ্রেমী সাধু নামে পরিচিত। 1893 সালে তিনি আমেরিকার ধর্মীয় সম্মেলনে যোগ দিলেন চিকাগোতে। আচ্ছা, তার উপাধি যে স্বামী বিবেকানন্দ, এটা কিন্তু দিয়েছিলেন খেতড়ির মহারাজা অজিত সিং। এই খেতড়ি মানে হচ্ছে রাজস্থানের খেতড়ির মহারাজা অজিত সিং নরেন্দ্রনাথ দত্তকে স্বামী বিবেকানন্দ উপাধি দিয়েছিলেন। ওনার আগের উপাধি ছিল বিবিদিশানন্দ। আচ্ছা, এখানে একটা ছবিও দিয়ে দেওয়া হলো। His famous quote was, "For next 50 years, let Mother India be the only God to be worshipped." তার বিখ্যাত একটা উক্তি হচ্ছে যে আগামী 50 বছর একমাত্র ভারত মাতারই পূজা হওয়া উচিত, অন্যান্য অকেজো দেবতাদিগের পূজা এই মুহূর্তে না হলেও খুব বেশি কিছু সমস্যা হয় না। অর্থাৎ সোজা কথায় তিনি এই সময়টা তার একটা বিখ্যাত উক্তি যে তিনি দেশ মাতৃকাকে আগামী 50 বছরের জন্য বন্দনা করার পরামর্শ দিয়েছিলেন ভারতীয়দেরকে। তার বিখ্যাত বই বর্তমান ভারত, পরিব্রাজক, রাজযোগ, জ্ঞানযোগ এবং প্রাচ্য ও পাশ্চাত্য, এই বইগুলো খুব বিখ্যাত ওনার। আচ্ছা, এরপর তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1 মে 1897 সালে। দ্বিতীয়, তিব্বত কে বললেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। তার বই সত্যার্থ প্রকাশ, এই গ্রন্থে তিনি বললেন, দ্য রিয়েল নেম অফ স্বামী দয়ানন্দ সরস্বতী ইজ মূল শঙ্কর। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম হলো মূল শঙ্কর। তিনি একটা বই লিখলেন, তার নাম হচ্ছে সত্যার্থ প্রকাশ, সত্যার্থ ভূমিকা, আচ্ছা, তারপর হচ্ছে সংস্কার বিধি, ঋগ্বেদাদি ভাষ্য ভূমিকা, এই সবগুলোই ওনার বিখ্যাত বই। তার মধ্যে সত্যার্থ প্রকাশ আর বেদ ভাষ্য, ঋগ্বেদাদি ভাষ্য ভূমিকা, এই দুটো খুব বিখ্যাত। 1875 সালে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করলেন বম্বে। তিনি শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন ধর্মান্তরিত হিন্দুদেরকে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জন্য। তার বিখ্যাত একটা উক্তি ছিল বেদে ফিরে চলো। তার আরেকটা গুরুত্বপূর্ণ উক্তি ছিল যে ভারতবাসীর জন্য। তার আরেকটা বিখ্যাত উক্তি হচ্ছে যে জীবনের সকল সত্য বেদেই নিহিত। 1881 সালে তিনি একটা পুস্তিকা প্রকাশ করেছিলেন যার নাম গৌ করুণা নিধি। 1882 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন গোরক্ষিণী সভা। তিনি প্রথম বলে মনে করা হয় যিনি স্বরাজের ডাক দিয়েছিলেন এই কথা বলে যে ভারতবাসীর জন্য। আমাদের পরবর্তী মতবাদের প্রবক্তা হলেন বালগঙ্গাধর তিলক। তার মতে আর্যদের আদি বাসস্থান
সুমেরু অঞ্চল। তিনি তার বই আর্কটিক হোম ইন দ্য ভেদাস গ্রন্থে এই কথা বললেন। আচ্ছা, এবার বালগঙ্গাধর তিলক থেকে কয়েকটা অবজেক্টিভ কোশ্চেন এসে যায় চাকরির পরীক্ষায়, তো আমরা সেগুলোকেও কয়েকটা পরপর দিয়ে দিচ্ছি। যেমন স্যার স্বরাজ ইজ মাই বার্থ প্লেস খুব আসে স্যার, স্বরাজ যেটা বলেছিল না, খুব তাকে দেখছি বলা স্যার হয় মনে। তাকে বলা হয় হুম। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, অর্থাৎ বিক্ষুব্ধ ভারতের জনক। এই টাইটেলটা তাকে দিয়েছিলেন ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট ভ্যালেন্টাইন চিরল নামে একজন ব্রিটিশ ঐতিহাসিক। তিনি গণপতি উৎসব শুরু করেছিলেন 1893 সালে এবং শিবাজি উৎসব শুরু করেছিলেন 1895 সালে। তিনি কেশরী মারাঠি ভাষায় এবং মাহারাট্টা একটা ইংরেজি, এই দুটো বিখ্যাত পত্রিকা তিনি সম্পাদনা করতেন। এই যে দেখো, মাহারাট্টা পত্রিকার একটা প্রচ্ছদ আর কেশরী পত্রিকার একটি প্রচ্ছদ এখানে দিয়ে দিল। তার বিখ্যাত উক্তি ছিল, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই উইল হ্যাভ ইট। আচ্ছা, তাকে মান্দালয় জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল 6 বছরের জন্য 1908 সালে। কেন? তার কারণ তিনি ক্ষুদিরাম বসুর কাজকর্মকে সমর্থন করে একটা লেখা তার পত্রিকায় নামিয়েছিলেন। তিনি 1916 সালে বেলগাঁও থেকে হোমরুল আন্দোলনের সূচনা করলেন। ভারতবর্ষে হোমরুল আন্দোলনের দুইজন নেতা ছিলেন, একজন অ্যানি বেসান্ত আর একজন বালগঙ্গাধর তিলক। 1916 সালে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তিতে কংগ্রেসকে রাজি করানোর ক্ষেত্রে বালগঙ্গাধর তিলকের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মুসলিম লীগকে রাজি করানোর ক্ষেত্রে মোহাম্মদ আলী জিন্নার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। বালগঙ্গাধর তিলক তার বই আর্কটিক হোম ইন দ্য ভেদাস এবং আরও একটা বই ওরিয়ন বা রিসার্চেস ইনটু দ্য অ্যান্টিকুইটি অফ দ্য ভেদাস, এগুলো তার বিখ্যাত বইয়ের মধ্যে পড়ে। শ্রীমৎ ভগবদ গীতা রহস্য বা গীতা রহস্য, খুব বেশি পরিমাণে আসছে এই তিনটে বইয়ের নামই, ওরিয়ন, আর্কটিক হোম ইন দ্য ভেদাস আর গীতা রহস্য। আচ্ছা, তিনি তিলক স্বরাজ তহবিল নামে একটা ফান্ড তৈরি করেছিলেন। কিসের জন্য? অসহযোগ আন্দোলনের খরচ, মানে অসহযোগ আন্দোলন পরিচালনা করার জন্য যে অর্থের প্রয়োজন তা সংস্থান করার জন্য তিনি তিলক স্বরাজ তহবিল নামে একটা ফান্ড তৈরি করেছিলেন। এর লক্ষ্য ছিল 1 কোটি টাকা। এর উদ্দেশ্য ছিল অসহযোগ আন্দোলন পরিচালনা করা। তার বিখ্যাত উপাধি হচ্ছে লোকমান্য। তিনি মারা যান 1 আগস্ট 1920 সালে। এই ডেটটা কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষায় এসেছে, কারণ কারণ ওই দিনেই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, অর্থাৎ অসহযোগ আন্দোলন শুরুর দিনেই বালগঙ্গাধর তিলক মারা যান। 3 নম্বর, ইউরোপকে বললেন স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স একজন সংস্কৃতের অত্যন্ত দক্ষ ও পণ্ডিত মানুষ। স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি স্থাপন করেছিলেন কলকাতায় 1784 সালে। আচ্ছা, সেন্ট্রাল এশিয়া কারা মত দিলেন যে আর্যদের আদি বাসস্থান মধ্য এশিয়া? এটা বললেন ম্যাক্স মুলার। ম্যাক্স মুলার একজন জার্মান পণ্ডিত, তিনিও সংস্কৃতের একজন বিখ্যাত পণ্ডিত। এই যে এবার এই সেন্ট্রাল এশিয়া যে বলেছিলেন উনি, মধ্য এশিয়া, এর পিছনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ লজিকও ছিল। প্রথমত, এই মানে মতবাদের পক্ষে একটা বলা যায় যে আরিয়ানা ভেজা বলে একটা শব্দের উল্লেখ রয়েছে, যেটা পারসিকদের বিখ্যাত ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মগ্রন্থ জেন্দ আবেস্তায় আছে আরিয়ানা ভেজা, মানে আরিয়ান থেকে, দেখো আরিয়ান মানেই আর্য, তাহলে ওই আরিয়ানা ভেজা শব্দটা রয়েছে, যেটা ছিল মধ্য এশিয়ায়, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। 2 নম্বর, একটা পাথরের স্টোন প্লেক পাওয়া গেল, পাথরের খোদাই করা একটা লিপি পাওয়া গেল, ব্যাবিলন থেকে আবিষ্কৃত হয় 2100
খ্রিস্টপূর্বাব্দের, যেখানে ঘোড়াকে পূর্ব দিক থেকে আগত গাধা বলে বর্ণনা করা হয়েছে। তার মানে এই ঘটনা দ্বারা প্রমাণিত হয় যে ওই অঞ্চলের লোকেরা ঘোড়া চিনত না, ওরা ঘোড়াকে গাধা ভেবেছিল, এবং ঘোড়া যারা চিনত তারা অবশ্যই আর্য। নেক্সট, তারপর স্টেপ তৃণভূমি অঞ্চল, এটাকে বললেন ব্র্যান্ডেনস্টেইন। এটা কোথায়? এটা উরাল পর্বতের কাছে কিরগিজস্তানে। হিজ থিওরি ইজ অ্যাকসেপ্টেড বাই মোস্ট অফ হিস্টোরিয়ান্স। আধুনিক ঐতিহাসিকরা বেশিরভাগই এই স্টেপ তৃণভূমিকেই মানেন আর্যদের আদি বাসস্থান রূপে। এবার ফেজ। আর্য সভ্যতাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। একটা ঋগ্বৈদিক যুগ 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, আর একটা পরবর্তী বৈদিক যুগ 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। আচ্ছা, সপ্ত সিন্ধু এটা কি জিনিস? এই এই টার্মগুলো থেকে পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসে, তাই এগুলোকে ধরে ধরে, অবজেক্টিভগুলোকে ধরে ধরে তৈরি করে দেওয়া হয়েছে। সপ্ত সিন্ধু হচ্ছে আর্যরা প্রধানত পূর্ব পাঞ্জাব এবং শতদ্রু ও যমুনা নদীর দোয়াব অঞ্চলে বসবাস করত। এই অঞ্চলটাকে সপ্ত সিন্ধু বলা হয়। এই সপ্ত সিন্ধু কনসেপ্টটা দিয়েছেন প্রফেসর এসি দাস। ঐতিহাসিক সূত্র। ঋগ্বৈদিক যুগের একমাত্র ঐতিহাসিক সূত্র হলো ঋগ্বেদ। এই সময়ের আর কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না। অর্থাৎ 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের সময়কালের একমাত্র সূত্র বলতে ঋগ্বেদ। পরবর্তী বৈদিক যুগের ক্ষেত্রে শতপথ ব্রাহ্মণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ শতপথ ব্রাহ্মণ থেকে পরবর্তী বৈদিক যুগের বহু তথ্য জানা গেছে। লোহা ভারতবর্ষে প্রথম চালু হয় ওই 1000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে। এবার আর্যদের রাজনৈতিক জীবন কেমন ছিল? প্রথমত আর্যদের রাজনৈতিক জীবনগুলোকে আমরা কয়েকটা বৈশিষ্ট্যের ভিত্তিতে ভেঙে নিয়েছি। যেমন তারা কিছু গ্রুপ এবং ক্ল্যানে বিভক্ত ছিল। ক্ল্যান বা গোষ্ঠীর একজন করে নেতা থাকতো। ওখানে উপজাতীয় প্রজাতন্ত্র বা ট্রাইবাল মোনার্কি চালু ছিল। ওখানের কোনো নিয়মিত আর্মি ছিল না। ফ্যামিলি, ভিলেজ, বিস, জন, রাজার ক্ষমতা কেমন ছিল, পলিটিক্যাল অ্যাসেম্বলি কি কি ছিল, এবং রিপাবলিক স্টেট কারা ছিল, রাজার সম্মান কেমন ছিল, এবং 10 রাজার যুদ্ধ। আর্যদের রাজনৈতিক জীবন থেকে আমাদেরকে এই 12 বা 13টি জিনিস একটু জেনে রাখতে হবে। আর বাকি থেকে সেভাবে এর বাইরে কিছু প্রশ্ন আসার মতো সেরকম কিছু খুঁটিয়ে নেই, তো এখান থেকেই বাকিগুলো পাওয়া যাবে। দেখি আমরা পরেরটায় যাই। এই প্রত্যেকটা পয়েন্টকে আমরা এবার একটু করে ভেঙে বলে দিতে হবে। প্রথমে হচ্ছে গ্রুপ এবং ক্ল্যান। তাহলে আর্যরা প্রধানত অনেকগুলো গ্রুপ এবং ক্ল্যান বা গোষ্ঠীতে বিভক্ত ছিল। তার মানে এরা কোনো একটা দল হিসেবে আসেনি, এদের অনেক ছোট 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 দল একসঙ্গে এসেছিল, এবং এদের মধ্যে কিন্তু কন্টিনিউ মারামারি চলতো, ক্ল্যাশ। এদের মধ্যে নিয়মিত যুদ্ধ, বিগ্রহ, ঝগড়া, লড়াই চলতে থাকতো। এদের প্রত্যেকটি গ্রুপের যিনি সবচাইতে যোগ্যতম, সাহসী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি হতেন গ্রুপের প্রধান। উপজাতীয় রাজতন্ত্র চালু ছিল। উপজাতীয় রাজতন্ত্র মানে কি? রাজার ছেলে যদি যোগ্য হতেন তাহলে তিনি রাজা হয়ে যেতেন, আর আলাদা করে নির্বাচনের প্রয়োজন পড়তো না, যদি যোগ্য হতেন তবে। আর দ্বিতীয় হচ্ছে যে রাজার কিন্তু নির্দিষ্ট কোনো সেনাবাহিনী থাকতো না। রাজার কোনো নির্দিষ্ট সেনাবাহিনী থাকতো না। সাধারণ যারা গ্রুপের সদস্য তারাই প্রয়োজনে যুদ্ধ করত, আবার তারাই প্রয়োজনে পশুপালন, চাষবাস করত। আর্যদের সামাজিক জীবনের ভিত্তি ছিল ফ্যামিলি বা পরিবার। পরিবারের প্রধানকে বলা হতো গৃহপতি। একটি গ্রাম বা ভিলেজ তৈরি হতো এরকম কতকগুলি পরিবারকে নিয়ে। গ্রামের প্রধানকে গ্রামণী বলা হতো। বীজ তৈরি হতো বেশ কয়েকটা গ্রাম নিয়ে, অর্থাৎ কয়েকজন ব্যক্তি নিয়ে হতো ফ্যামিলি। ফ্যামিলির হেডকে বলা হতো গৃহপতি। কয়েকটি ফ্যামিলি নিয়ে হতো ভিলেজ বা গ্রাম,
গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী, কয়েকটি গ্রাম নিয়ে হতো বিষ, বিষের হেডকে বলা হতো বিষপতি, কয়েকটি বিষ নিয়ে তৈরি হতো জন, জনের প্রধানকে বলা হতো জনপদীন বা রাজন বা রাজা। তাহলে পুরো স্ট্রাকচারটা বোঝা গেল, ফ্যামিলি, গ্রাম, বিষ, জন, এই চারটে স্তরে। এরপর যদিও রাজাদের হাতে প্রচুর ক্ষমতা থাকতো সেই সময়, তবুও তারা কিন্তু স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী হতে পারতেন না। কেন? এর কারণ কয়েকটা উপজাতীয় কাউন্সিল বা পরিষদ ছিল, তারা রাজার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করত। এদের মধ্যে সভা ও সমিতির নাম সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। কিছু সভা, এরকম কিছু পলিটিক্যাল অ্যাসেম্বলি ছিল, যেমন বিধাতার নাম পাওয়া যাচ্ছে। এই বিধাতা শব্দটা 122 বার এসছে ঋগ্বেদে। দ্বিতীয় পাওয়া যাচ্ছে যে এটা ছিল বিধাতা সেকুলার সব রকম কাজ করতো আর কি, এটাই সবচেয়ে প্রাচীনতম সংগঠন। দ্বিতীয় ছিল সভা। সভা শব্দটা কিন্তু ঋগ্বেদে 8 বার ব্যবহৃত হয়েছে। এটা ছিল সিনিয়র কোয়ালিফাইড বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সংগঠন, যেমন আজকের দিনে ঠিক পার্লামেন্টের রাজ্যসভা যেটা, সেরকম ছিল সভা। 3 নম্বর ছিল সমিতি। এই শব্দটা ঋগ্বেদে কিন্তু 6 বার এসছে। এটা ছিল ট্রাইবাল মিলিটারি ইউনিট অ্যাকর্ডিং টু অথর্ববেদা। অথর্ববেদে এটাকে একটা মিলিটারি ইউনিট বলা হয়েছে, এবং এটা ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ রাজাকে যুদ্ধ বা এরকম কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে এই সমিতিতে পাস করাতে হতো। তার মানে আজকের দিনে ঠিক যেটা আমাদের লোকসভা ভোগ করে ক্ষমতাটা। এছাড়া পরিষদের নাম পাওয়া যায়। হ্যাঁ, আর এরপর আমরা রিপাবলিক স্টেট বা কয়েকটা প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাম বলবো। এই সময় প্রজাতান্ত্রিক মানে কয়েকটা আর্য গোষ্ঠীর নাম বলবো। তো এরা প্রজাতান্ত্রিক কেন? এদের যে নিয়মটা ছিল, সেখানে কিন্তু কোনো রাজার ছেলে রাজা হতো না। সেখানে কি হতো, সেখানে যিনি রাজার ছেলে, তিনি রাজার ছেলে নাও হতে পারেন, তার কারণ প্রত্যেককে নির্বাচনে জিতে আসতে হতো। অর্থাৎ ওই যে সমিতি থাকতো ওখান থেকে তাকে নির্বাচিত হতে হতো। কিরকম? এদেরকে বলা হতো গণ। এই প্রজাতান্ত্রিক রাজ্যগুলিকে গণ বলা হতো, এবং এই গণের প্রধানকে বলা হতো গণপতি বা গণস্ব। রাজার ক্ষমতা কেমন ছিল, পজিশন, সম্মান, মর্যাদা, পদমর্যাদা কেমন ছিল? বলছে ঋগ্বেদিক যুগে রাজা বলতে কিন্তু এই পরবর্তী যুগের রাজার মতো নয়, যে রাজার একটা রাজপ্রাসাদ আছে, একটা রাজ সিংহাসন আছে, একটা মন্ত্রী সভা আছে, একটা সেনাবাহিনী আছে, এরকম ঠিক নয়, একটা বড় এলাকা আছে, এরকম নয়। বলছে তখন রাজা বলতে যিনি তার ট্রাইব বা উপজাতির রক্ষাকারী, শক্তিশালী যিনি যোদ্ধা, যিনি সবাইকে নেতৃত্ব দিয়ে নিজের গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর আক্রমণের হাত থেকে রক্ষা করেন, তাদের বিরুদ্ধে নেতৃত্ব দেন, তাকে বোঝাতো। এই জন্য এটা দেখো বলছে যে ওয়াজ এ প্রোটেক্টর অফ ট্রাইব অ্যান্ড কাউ ওয়েলথ। গো সম্পদ এবং উপজাতিকে রক্ষা করতো যিনি, তিনি রাজা। কনসেপ্ট অফ টেরিটোরিয়াল স্টেট ওয়াজ অ্যাবসেন্ট দেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, যে সেই সময় কিন্তু ভূমিভিত্তিক রাজতন্ত্রের উদ্ভব ঘটেনি। অর্থাৎ এই অঞ্চলের রাজা, অঞ্চলের বলে কোনো রাজা নেই, এই গোষ্ঠীর রাজা। সেই গোষ্ঠী যেখানে থাকবে উনি সেখানকার রাজা। এই গোষ্ঠী আজকে একটা জায়গায় আছে, তাহলে আজকে উনি এখানেই রাজা, কালকে অন্য জায়গায় চলে গেছে, তাহলে উনি অন্য জায়গাতে গিয়ে সেখানেই রাজা থাকবেন। নেক্সট, 10 রাজার যুদ্ধ। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন, অনেকবার এর আগে প্রশ্নটা এসছে। বলছে ঋগ্বেদের 7ম মণ্ডলে 10 রাজার যুদ্ধের কথা বলা আছে। 10 রাজার যুদ্ধ কাদের মধ্যে হলো? বলছে রাজা দেবদাসের ছেলে ছিলেন সুদাস, তিনি ভরত গোষ্ঠীর রাজা ছিলেন। তার প্রধান পুরোহিত ছিলেন বিশ্বামিত্র, কিন্তু বিশ্বামিত্রের কাজে সন্তুষ্ট না হতে পেরে সুদাস তাকে সরিয়ে দিলেন এবং তার জায়গায় বশিষ্ঠকে নিয়োগ করলেন প্রধান পুরোহিত হিসেবে। এই ঘটনায় বিশ্বামিত্র প্রচন্ড ক্ষুব্ধ হয়ে গেল এবং 10 জন রাজাকে বুঝিয়ে ভরত গোষ্ঠীর সুদাসের বিরুদ্ধে একটা জোট বাহিনী গড়ে তুললেন, এবং তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল,
এই যুদ্ধটাকেই 10 রাজার যুদ্ধ বলা হয়। এই যুদ্ধ হয়েছিল পুরুষনি নদীর তীরে, এবং এই যুদ্ধে রাজা সুদাস শেষ পর্যন্ত ত্রিৎসু বলে একটা উপজাতির সাহায্য পেয়েছিলেন, এবং এতেই তিনি বাকি সমস্ত গোষ্ঠী রাজাদেরকে হারিয়ে দিতে পেরেছিলেন। এই সময়ের গুরুত্বপূর্ণ গোষ্ঠী যারা ছিল, যারা মানে গুরুত্বপূর্ণ যারা আর্য গোষ্ঠী, তার মধ্যে দেখো অনু, যদু, তুর্বস, দ্রুহু, আলিনা, ভালানা, পাক্থা, শিবা, ভিসানিন, মৎস্য, এইসব গোষ্ঠীগুলো ছিল। এরা সবাই কিন্তু ভরত গোষ্ঠীর সুদাসের বিরুদ্ধে ছিল। এই যুদ্ধের প্রধান কারণ কি ছিল? এই যুদ্ধের প্রধান কারণ কি ছিল? ক্যাটল অ্যান্ড ল্যান্ড ডিসপুট। মানে ক্যাটল মানে কি? ক্যাটল মানে হচ্ছে গৃহপালিত পশু, অর্থাৎ ওরা যে পশুপালক গোষ্ঠী, ওদের কাছে পশু খুব মূল্যবান। ফলে ক্যাটল বা গৃহপালিত পশু অর্থাৎ মূলত গরু এবং জমি নিয়ে বিবাদ। 10 রাজার যুদ্ধের অন্য কোনো কারণ নয়। এইটা কিন্তু চাকরি পরীক্ষায় এসেছে। এখানকার প্রত্যেকটা তথ্য খুব মেপে মেপে দেওয়া আছে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে সমস্ত প্রশ্নগুলোই এখান থেকে সলভ করা সম্ভব হবে। এরপর আর্যদের সামাজিক জীবন কেমন ছিল? এখানে আমরা সামাজিক জীবনের মধ্যে কি কি আছে দেখো। একটা ফ্যামিলি বা পরিবারের কথা বলবো। আচ্ছা, প্যাট্রিয়ার্কি বা পিতৃতান্ত্রিকতার কথা বলবো। নারীদের অবস্থানের কথা বলবো। আর্যদের বিবাহের কথা বলবো। আর্যদের অ্যামিউজমেন্ট বা বিনোদন কেমন ছিল সেটা জানাবো। কাস্ট সিস্টেম বা জাতিভেদ প্রথা কেমন ছিল জানাবো। ক্লাস ডিভিশন বা শ্রেণী বিভাজন কেমনভাবে হতো জানানো হবে। বর্ণ সিস্টেম বা বর্ণ ব্যবস্থা কেমন ছিল সেটা জানানো হবে, এবং চতুরাশ্রম ব্যবস্থা কিরকমভাবে কাজ করতো সেটাও বলা হবে। তাদের পোশাক কেমন ছিল এবং তাদের খাদ্যাভ্যাস কেমন ছিল। আর্যদের সামাজিক জীবনের মধ্যে প্রথমেই আসছে পরিবার। এটাই ছিল সবচাইতে ক্ষুদ্রতম একক আর্যদের সমাজের। পরিবারকে বলা হতো কুল, তাই পরিবারের প্রধান হতেন কুলপতি, এবং এই সময় অতিথিকে কিন্তু খুব সম্মানের চোখে দেখা হতো। 2 নম্বর, এই সময়ের সমাজ ছিল পিতৃতান্ত্রিক বা প্যাট্রিয়ার্চাল। পুত্র সন্তানের জন্মকে অত্যন্ত সাদরে বরণ করা হতো, যদিও নারীরা খুব বেশি অবহেলিত হতো না। নারীদের অবস্থান বলছে, নারীদের একটা সিকিউরড রেসপেক্টেড পজিশন ছিল, সমাজে একটা সম্মানীয় স্থান ছিল। তারা উপনয়ন বা পৈতা ধারণ করতে পারত নারীরাও। এই সময়ের বিখ্যাত নারীদের মধ্যে ঘোষা, অপালা, বিশ্ববারা প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা সবাই শিক্ষিতা মহিলা ছিলেন। এই সময় পর্দা প্রথা ছিল না। সতী প্রথা এই সময় সামান্য চালু ছিল, এবং সেটা খুব কিছুমাত্র ধনী ও উচ্চবিত্ত পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বিবাহ এই সময় বাল্য বিবাহের প্রচলন খুব বেশি ছিল না। বহু বিবাহ খুবই কম মানে অনুশীলন হতো, অর্থাৎ বহু বিবাহের খুব বেশি চল ছিল না। এবং একটা প্রথা ছিল যে যদি কোনো কারণে কোনো নারীর স্বামী মারা যেত, তখন সে স্বামীর ভাইকে তার পরবর্তী স্বামী হিসেবে গ্রহণ করত, অর্থাৎ তার স্বামীর ভাইয়ের সঙ্গে আবার বিবাহ হয়ে যেত। এই থেকেই কিন্তু দেবর শব্দটি এসেছে। দেবর মানে হলো দ্বিতীয় বর। এরপর বলছে, যখন একজন পুরুষ একজন নারীকে অর্থাৎ নিম্ন শ্রেণীর নারীকে বিবাহ করত, তখন তাকে বলা হতো অনুলোম বিবাহ, অর্থাৎ উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিম্ন বর্ণের নারীর বিবাহকে অনুলোম বিবাহ বলা হতো। আর প্রতিলোম বিবাহ বলা হতো কি, যখন নিম্ন বর্ণের পুরুষের সঙ্গে উচ্চ বর্ণের নারীর বিবাহ হতো তখন তাকে প্রতিলোম বিবাহ বলা হতো। আচ্ছা, এই সময় 8 ধরনের বিবাহের প্রচলন ছিল। তোমার নামগুলো একবার দেখে নিও। যে ব্রহ্ম বিবাহ, দৈব বিবাহ, অর্শ বিবাহ, প্রাজপত্য বিবাহ, অসুর বিবাহ, গান্ধর্ব বিবাহ, রাক্ষস বিবাহ এবং পিশাচ বিবাহ। অ্যামিউজমেন্ট আর্যদের বিনোদন কি ছিল? সিঙ্গিং, গান, ড্যান্সিং, হান্টিং, তাদের নাচ, শিকার, বক্সিং, রেসিং, গ্যাম্বলিং, জুয়া খেলা ইত্যাদি ছিল আর্যদের প্রধান বিনোদন। কাস্ট সিস্টেম
আর্যদের সেই সময়ে কোনো কাস্ট সিস্টেম ছিল না, জাতিভেদ প্রথা ছিল না। তবে পরের দিকে যখন উপজাতিগুলো ভেঙে গেল আস্তে আস্তে, তখন জাতিভেদ প্রথারও উদ্ভব ঘটল। শ্রেণী বিভাজন বলছে তাদের পেশা অনুযায়ী মূলত 4টে শ্রেণীতে তাদের সমাজ সেই সময় বিভক্ত ছিল। একটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ বা পুরোহিত কারা? তারা যজ্ঞ করত, পূজা অর্চনা করত এবং শিক্ষাদানের কাজ চালাতো। 2 নম্বর ছিল ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা ছিল যোদ্ধা এবং প্রশাসক। বৈশ্যরা ছিল যারা ব্যবসায়ী এবং বণিকরা। আর শূদ্র ছিল যারা ভারতবর্ষের আদি বাসিন্দা, তারা ছিল শূদ্র। এরা আর্য ছিল না, এরা এখানকার মানুষ। এরা ছিল আনস্কিল্ড লেবার, অর্থাৎ এরা অতটা দক্ষ ছিল না, অদক্ষ শ্রমিক ছিল। তাই এদেরকে আর্যদের ওই উপরের 3টে শ্রেণীর সেবায় নিয়োগ করা হতো। বর্ণ ব্যবস্থা, এই প্রথম দিকে যে বর্ণ ব্যবস্থা কিন্তু প্রথমে ছিল বডি কালার বা অকুপেশনের উপরে ভিত্তি করে। অর্থাৎ বর্ণ সিস্টেম কিসের উপর নির্ভর করে চলতো? বডি কালার, অর্থাৎ গাত্র বর্ণ দেখে। অর্থাৎ আর্যরা নিজেদেরকে উচ্চ বর্ণ মনে করতো, যেহেতু তারা ফর্সা ছিল এবং দেখতে খুব সুন্দর ছিল, তাদের নাক টিকলো ছিল, তাই তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করত এবং তারা বডি কালারের ভিত্তিতে ভারতবর্ষের যারা আদি বাসিন্দা অর্থাৎ কালো মানুষ, তাদেরকে তারা নিম্ন বর্ণের বলে মনে করত। চতুরাশ্রম, এই দ্য লাইফ অফ দিস 3 ক্লাসেস অফ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তাহলে এই 3টি শ্রেণী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এদের জীবন আবার 4টি স্তরে বিভক্ত ছিল। একটা ব্রহ্মচর্য মানে ছাত্র জীবন, গার্হস্থ মানে বৈবাহিক জীবন এবং পরিবার পালন, বানপ্রস্থ অন্যদের জন্য সেবা করে পৌর অবস্থা কাটানো, আর সন্ন্যাস বা অরণ্য জীবন। এই 4টে স্টেজকে একসঙ্গে বলা হতো চতুরাশ্রম। আচ্ছা, আর্যদের পোশাক কেমন ছিল? বলছে মেন ও ওমেন দুজনেই কিন্তু সেই সময় একই ধরনের জামা কাপড় পরতো। তাদের জামা কাপড়গুলো ছিল সুতির, উলের বা পশুর চামড়া দিয়ে তৈরি। তাদের পোশাককে 3টে ভাগে ভাগ করা হয়েছিল। একটা দেহের উপরের অংশকে বলা হতো ভাস বা পরিধান বা উত্তরীয়, নিচের পাটটাকে বলা হতো অধিবাস বা আটকা বা দ্রাপি, আর তৃতীয় হচ্ছে যে আন্ডারগার্মেন্টস বা অন্তর্বাস, এটাকে বলা হতো নিবি বা অন্তরীয়। নারী এবং পুরুষ দুজনেই সেই সময় পাগড়ি পরতো এবং সোনার গহনা পরতো বৈদিক যুগে। তাদের খাদ্যাভ্যাসের মধ্যে তাদের প্রধান এবং স্টেবল, সবচাইতে তাদের মানে স্থির এবং প্রধান খাদ্য ছিল দুগ্ধ ও দুগ্ধজাত খাবার। এছাড়া তারা ধান, বার্লি ইত্যাদিও গ্রহণ করত। তারা সোমরস এক ধরনের মানে পানীয় পান করত। এটা মূলত একটু নেশাদ্রব্য ছিল। সোমরস ইজ নোন অ্যাজ, সোমরস আরও অন্যান্য কয়েকটা নামে পরিচিত ছিল, যেমন অমৃত রস, পিট্টু, পিয়ুষ, অদসুপ ইত্যাদি। এবার কয়েকটা টার্মিনোলজি পাওয়া যায় আর্যদের ঋগ্বেদ থেকে, যেমন ধানকে বলা হতো ব্রীহি, গমকে বলা হতো গোধূম, বিনসকে বলা হতো মাসা, বাটারকে বলা হতো বভনীত, বার্লিকে বলা হতো জব, মাস্টার্ড বা সর্ষেকে বলা হতো সরসাপা এবং পটারকে বলা হতো কুলাল। আর্যরা লবণের ব্যবহার জানতো না। এবার ওদের ধর্মীয় জীবন। আর্যরা এদের ধর্মীয় জীবনের মধ্যে কি কি বৈশিষ্ট্য আসছে? একটা হচ্ছে যে ওয়ার্শিপ ফোর্সেস অফ নেচার, তারা প্রাকৃতিক শক্তির পূজা করত। অ্যানিমিজম, তারা সর্বপ্রাণবাদ বা সব জিনিসের মধ্যেই প্রাণ আছে এটা বিশ্বাস করত। তাদের অরিজিনাল গড কারা, তাদের প্রধান প্রধান দেবতা কারা, তাদের অন্যান্য দেবতা কারা, দেবতাদের বাসস্থান কিরকম ছিল, কিভাবে তারা পূজা অর্চনা করতো, যাগযজ্ঞ করত, তাদের ধর্মের মূল স্বরূপ কি। বলছে আর্যরা, ঋগ্বৈদিক পিপল বা আর্যরা বিভিন্ন দেবতার পূজা করত, মানে প্রাকৃতিক শক্তিকে দেবতা রূপে পূজা করত। তারা সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজমে বিশ্বাসী ছিল। তারা মনে করত প্রত্যেকটি বস্তুর মধ্যেই প্রাণ আছে। তাদের প্রধান দেবতা ছিল দৌ, আকাশের দেবতা এবং স্বর্গের দেবতা, এবং পৃথিবী।
দৌই সবচেয়ে প্রাচীন দেবতা। পৃথিবী ছিলেন সমস্ত দেবতার মা। তাদের প্রধান দেবতার মধ্যে কারা? প্রধান হচ্ছে ইন্দ্র, যিনি প্রধান এবং গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় দেবতা। এবং আর্যদের কাছে তবে তিনি প্রধান দেবতা ছিলেন ইন্দ্র, তবে সবচাইতে জনপ্রিয় দেবতা ছিলেন হ্যাঁ, তিনি সবচেয়ে জনপ্রিয় ছিলেন ইন্দ্র। কারণ ঋগ্বেদে তাকে পুরন্দর বলা হয়েছে। তিনি ছিলেন বৃষ্টি ও বজ্রের দেবতা, তাকে পুরন্দর বলা হয়েছে। পুর মানে হলো নগর, তাই পুরন্দর মানে নগর ধ্বংসকারী। এ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আর্যরা হরপ্পাবাসীদের সঙ্গে যুদ্ধ করেছে এবং তাদের পুর বা নগরকে ধ্বংস করেছে। 250টি মন্ত্র তাকে উৎসর্গ করা হয়েছে। এরপর অগ্নি, ইনি আগুনের দেবতা। বরুণ, ইনি মহাজাগতিক নির্দেশাবলীর নেতা। তারপর হচ্ছে বরুণ। অন্যান্য দেবতার মধ্যে রুদ্র, যে ধ্বংসের দেবতা, ইনি ছিলেন নন আরিয়ান গড, মানে ইনি আর্যদের দেবতা নন, কিন্তু পরে অনুমান করা হয় যে রুদ্রই হলেন শিব। এরপর সোম, এটা হচ্ছে গাছেদের দেবতা। ঋগ্বেদের নবম মণ্ডল তাকে উৎসর্গ করা হয়েছে। এরপর হচ্ছে সাবিত্রী, যিনি হচ্ছে জীবনের দেবী। গায়ত্রী হাইম অফ ঋগ্বেদ অ্যাট্রিবিউটেড টু হার। গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ করা হয়েছে? এটা চাকরির পরীক্ষাতেও এসছে, সাবিত্রীকে। অদিতি হলেন দেবতাদের মা। উষা হলেন ভোরের দেবতা। মরুত হলেন ঝড়ের দেবতা। অরণ্যানী হচ্ছেন লেডি অফ দ্য ফরেস্ট। পর্জন্য হচ্ছেন বৃষ্টির দেবতা। বিষ্ণু হচ্ছে কেন উপনিষদ থেকে জানা যায়। আচ্ছা, সরস্বতী হচ্ছে গডেস অফ রিভার। গডেস অফ রিভার হচ্ছে নদীর দেবী সরস্বতী। সূর্য ছিলেন আলোর দেবতা। এবার বাসস্থানের ভিত্তিতে সেই সময়ের মুনি ঋষিরা 3 ভাগে ভাগ করেছেন: দুলোক, অন্তরিক্ষ, মর্ত। এই 3টে লোক বা দুলোক সেলেস্টিয়াল, অন্তরিক্ষ মানে মর্ত, আর আর্থ গড যারা পৃথিবীর দেবতা। স্যাক্রিফাইসেস এবং অফারিংস, আর্যরা তাদের যে যাগযজ্ঞ করতো ঈশ্বরের কাছে, তাতে তারা কি করতো? ঘি, মধু, সোমরস এগুলো উৎসর্গ করত, মাংস এগুলো উৎসর্গ করত। নিচে যে যজ্ঞগুলোর নাম বলছি, এই যজ্ঞগুলো আর্যরা করত। একটা হচ্ছে ব্রাত্যস্তম যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ। হেনোথেইজম মানে হচ্ছে রিলিজিয়ন অফ আরিয়ান হেনোথেইজম। আর্যদের ধর্মটা ছিল অনেকটা হেনোথেইজম টাইপের। তার মানে ওরা একটা দেবতার পূজা করলেও, একটা পুরো ফ্যামিলির আলাদা দেবতা হিসেবে পূজা করলেও অন্যদেরকে কিন্তু অস্বীকার করতো না। অর্থাৎ যাকে বলা হয় কুল দেবতা, এইরকম টাইপের ওরা মেনে চলতো, যে আমাদের ইনি হচ্ছেন প্রধান দেবতা, তবে অন্যান্য দেবতাকেও আমরা অস্বীকার করছি না। এবার বৈদিক হচ্ছে তোমার সাহিত্য। বৈদিক সাহিত্যের একটা শ্রেণী বিভাগ আমি করে দিয়েছি, এটাকে তো আমি পরে আলোচনা করে দিই। এটা তোমরা চার্টটা তোমার দেখতে সুবিধা হবে। এখানে একটা বাংলাতেও চার্ট করে দেওয়া আছে, যাদের বাংলায় প্রয়োজন তারা বাংলায় দেখে নিতে পারবে। এরপর ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম বেদ এবং এটাই পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। এতে 1028টা মন্ত্র আছে, 117টা আসল এবং 11টা পরে যুক্ত হয়েছে। ঋগ্বেদে 10টা মণ্ডল আছে। ঋগ্বেদের ভাষা হচ্ছে ঠিক আবেস্তা, জেন্দ আবেস্তা, যেটা মানে পারসিকদের যে ধর্মগ্রন্থ তার সঙ্গে মিলে যায়। ওল্ডেস্ট টেক্সট ইন ইরানিয়ান ল্যাঙ্গুয়েজ, এটার সঙ্গে মিলে যায়। আচ্ছা, কাস্ট সিস্টেমের উদ্ভব কোথায় ঘটেছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটা পুরুষ সূক্ত আছে ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষ সূক্তে কাস্ট সিস্টেমের কথা বলা হয়েছে। এরপর আমরা বলবো ব্রাহ্মণের কথা। ব্রাহ্মণ কারা? বলছে যারা ব্রহ্মার মুখ থেকে জন্ম। তারপর ক্ষত্রিয়, যারা ব্রহ্মার বাহু থেকে জন্ম। বৈশ্য, যারা ব্রহ্মার উরু থেকে জন্ম। এবং শূদ্র, যারা ব্রহ্মার পায়ের পদতল থেকে জন্ম। দ্য 9th মন্ডল অব ঋগ্বেদ। এবার ঋগ্বেদের 9ম মন্ডল, যেটা পুরোপুরি সোমকে উৎসর্গ করা হয়েছে। ওই যে সোমরস, ওই যে সোম গাছের দেবী, ওনাকে উৎসর্গ করা হয়েছে 9ম মন্ডলটা। গায়ত্রী মন্ত্র, যেটা সাবিত্রীকে উৎসর্গ করা হয়েছে, তো সূর্যের দেবী বা সৌরজগতের দেবী,
এটাও দশম মণ্ডলে উল্লিখিত হয়েছে। আচ্ছা, ঋগ্বেদকে ভাগ করা হয়, ঋগ্বেদের কতগুলো ভাগ রয়েছে, শ্রেণী বিভাগ তো ওখান থেকে তোমরা দেখে ফেলছো, লাগছে না। হ্যাঁ, এই কয়েক বছর আগে ইউনেস্কো ঋগ্বেদকে মেমোরি অব হিউম্যান সিভিলাইজেশন বলে আখ্যায়িত করা হয়েছে। বেদ শব্দের অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান, এবং এই শব্দটা এসছে বিদ, বিদ শব্দ থেকে বেদ শব্দ এসছে। বিদ মানে হলো টু নো বা জানা। কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ ঋগ্বেদে ছিল, যেমন ওম, জন, বিষ, ব্রাহ্মণ, গঙ্গা, যমুনা, এখানে সবগুলো দিয়ে দেওয়া আছে। এবার এখানে ব্রাহ্মণ রিলেটেড টু বেদ, ঐতরেয় ব্রাহ্মণ ঋগ্বেদের সঙ্গে সম্পর্কিত, জৈমিনীয় ব্রাহ্মণ সামবেদের সঙ্গে সম্পর্কিত, তৈত্তিরীয় ব্রাহ্মণ যজুর্বেদের সঙ্গে সম্পর্কিত, এবং গোপথ ব্রাহ্মণ অথর্ববেদের সঙ্গে সম্পর্কিত। এরপর আসছে সামবেদ। সামবেদটা অনেকগুলি মানে মন্ত্রের বা ভার্স বা কবিতার সমষ্টি, যেখানে প্রায় ঋগ্বেদের ওখান থেকেই এটা নেওয়া খানিকটা অংশ, তবে এর মধ্যে 75টা একটু আলাদা আছে। এতে 1603টে হাইমস বা মন্ত্র রয়েছে, এবং এটাকে বুক অব চ্যান্টস বা জপ বই বা মন্ত্র বই বলে মনে করা হয়। এবং এটা সোমা স্যাক্রিফাইস, অর্থাৎ সোমাকে যখন, ওই যে সোমকে যখন উৎসর্গ করা হতো, তখন এটা দিয়ে গানটা করা হতো। এই সাম গান মানেই হলো ঐক্যবদ্ধভাবে গান করা। সোমা ইজ আ টাইপ অফ স্টিমুলেটিং ড্রিঙ্ক, ওই যে সোম হচ্ছে এক ধরনের উত্তেজক পানীয়। এটাকে অরিজিন অফ ইন্ডিয়ান মিউজিক বলা হয়। ভারতীয় সঙ্গীতের উৎস কাকে বলা হয়? সামবেদকে বলা হয়। এরপর আসছে যজুর্বেদ। যজুর্বেদে 1549টা মন্ত্র আছে বা স্তোত্র আছে। এটা একটা স্যাক্রিফাইসিয়াল ফর্মুলা, বা এতে স্যাক্রিফিসিয়াল ফর্মুলা উল্লেখ আছে। এটাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা কৃষ্ণ যজুর্বেদ আর একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ। এটা মূলত একটা প্রেয়ার বুক। এটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, শুক্ল এবং কৃষ্ণ। এরপর নেক্সট হচ্ছে অথর্ববেদ। এটা হচ্ছে সব বেদের মধ্যে সর্বশেষ। এটা 20টা অংশে, 20টা বুক মানে পুস্তকে বিভক্ত, এবং এতে 711টি স্তোত্র আছে। এটাতে ম্যাজিক্যাল ফর্মুলা অর্থাৎ যাকে বলে জাদু মন্ত্র এতে উল্লেখ করা আছে। এতে অনেক নন আরিয়ান অর্থাৎ অনার্য উপাদান কিন্তু এর মধ্যে রয়েছে অথর্ববেদের মধ্যে, বা কালো জাদু বললে অথর্ববেদের কথাই বলতে হবে। এই যে এরপর দেখো, ইট কন্টেন্স দ্য সিডস অফ দ্য লেটেস্ট সিস্টেম অফ আয়ুর্বেদ মেডিসিন, সো ইট ইজ কল্ড অফ ইন্ডিয়ান মেডিসিন। আচ্ছা, ইন্ডিয়ান মেডিসিনের উৎস বললেও অথর্ববেদ, ব্ল্যাক ম্যাজিক বললেও কালা জাদু, এটাও হবে অথর্ববেদের কথাই বলছে। এ দুটো শাখা শৌনক আর পৈপ্পল্লাদ। প্রথম 3টে বেদকে বলা হয় ত্রয়ী বেদ। আচ্ছা বেশ, এরপর হচ্ছে উপবেদ। উপবেদগুলো হচ্ছে এগুলো সাবসিডিয়ারি, মানে ওই বেদেরই কিছু সেকুলার জিনিসগুলো নিয়ে, বেদাস ডিলিং উইথ সেকুলার সাবজেক্ট, যেগুলো ধর্মনিরপেক্ষ বিষয় বা অন্যান্য ধর্মীয় বিষয় নয়, এমন অনেক জিনিস উপবেদে আলোচিত হয়েছে। এর মধ্যে আয়ুর্বেদের কথা আমরা জানি, যেটা মেডিসিন নিয়ে আলোচনা করে। মেডিসিনের উৎস বললে অথর্ববেদ হবে, বা আয়ুর্বেদও হবে। তারপর হচ্ছে ধনুর্বেদ। ধনুর্বেদ হচ্ছে যুদ্ধবিদ্যা নিয়ে। গান্ধর্ববেদ এটা সঙ্গীত নিয়ে, এবং শিল্পবেদ এটা আর্কিটেকচার বা শিল্পকলা নিয়ে। এরপর বেদাঙ্গ। বেদের আরো কিছু অক্সিলিয়ারি ট্রিটিজ আরো কিছু রয়েছে, যেমন বা শাখা রয়েছে, লিম্স রয়েছে, অঙ্গ রয়েছে বেদের, এরকম 6টা রয়েছে বেদাঙ্গ। কল্প, আচ্ছা রিচুয়াল, শিক্ষা যাতে ফোনেটিক্স আলোচিত হয়, বৈয়াকরণ এটা ব্যাকরণ নিয়ে আলোচনা করে, নিরুক্ত এটা ব্যুৎপত্তিগত অর্থ নিয়ে আলোচনা করে, এক্সকিউজ মি, ছন্দ যেটা মেট্রিক্স বা ছন্দ নিয়ে আলোচনা করে, এবং জ্যোতিষ যেটা জ্যোতিষবিদ্যা বা অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করে। অষ্টাধ্যায়ী যেটা পাণিনির লেখা, এটাকেই পৃথিবীর প্রাচীনতম গ্রামার বই বলে মনে করা হয়, এবং প্রাচীনতম ডিকশনারি বা শব্দকোষ বলে মনে করা হয়। এরপর আসছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ লেখা হয় গদ্য ফর্মে, মানে গদ্যের আকারে। এরা হচ্ছে, এতে বৈদিক বিভিন্ন জিনিসের ব্যাখ্যা থাকে, বিভিন্ন মন্ত্রের ব্যাখ্যা।
আচ্ছা, তারপর আরণ্যক। আরণ্যকগুলি রচিত হয়েছে 800 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের সময়কালে। এগুলিকে ফরেস্ট বুক বলা হয়, কারণ এগুলো অরণ্য লাইফে গিয়ে মানুষ পড়াশোনা করত। ইট ইজ স্টাডিড ইন দ্য ফরেস্ট অ্যাট দেয়ার বানপ্রস্থ স্টেজ। ওই যে মানুষ বানপ্রস্থ স্টেজে গিয়ে এগুলো পড়াশোনা করত। আচ্ছা, উপনিষদে, উপনিষদ, ব্রাহ্মণ এবং উপনিষদের মধ্যে দেখো, এই উপনিষদ কিন্তু মিস্টিসিজম অ্যান্ড ফিলোসফি অর্থাৎ দর্শন নিয়ে আলোচনা আছে। অর্থাৎ উপনিষদের বিষয়বস্তু কি? দর্শন। এই যে উপনিষদ আসছে, এখনো পর্যন্ত 108টি উপনিষদ পাওয়া গেছে। এগুলোতে অত্যন্ত উচ্চ মানের দার্শনিক চিন্তাধারায় সমৃদ্ধ। এই উপনিষদকে, এটা যেহেতু বেদের শেষ অংশ, তাই উপনিষদকে বেদান্ত বলা হয়, যার অর্থ হলো বেদের শেষ অংশ। এর মধ্যে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ, যেমন মুন্ডক উপনিষদ। এই মুন্ডক উপনিষদে সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে এই যে মন্ত্র, এটা মুন্ডক উপনিষদে উল্লিখিত ছিল। এছাড়া ঈশ, কেন, কঠ, মান্ডুক, ঐতরেয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক প্রভৃতি উপনিষদের কথা বলা যায়। এরপরে আসছে সংহিতা। সংহিতা কি? এটাও বেদের। দিস কনস্টিটিউট দ্য হাইমস, প্রেয়ার্স অ্যান্ড স্যাক্রিফিসিয়াল ফর্মুলা, পার্ট অফ বেদাস অ্যান্ড আর ইন দ্য ফর্ম অফ ভার্সেস। কবিতার আকারে লেখা। এতেও কিন্তু স্তোত্র রয়েছে, মন্ত্রতন্ত্র রয়েছে এবং বিভিন্ন উৎসর্গ করার জন্য বিভিন্ন মন্ত্রের উল্লেখ রয়েছে। এরপর ষড় দর্শন। একটা হচ্ছে সাংখ্য দর্শন, যেটা কপিল মুনি প্রবক্তা। যোগ দর্শন, এর প্রবক্তা হলেন পতঞ্জলি। ন্যায় দর্শনের প্রবক্তা হলেন গৌতম। বৈশেষিক দর্শনের প্রবক্তা হলেন কনাদ। এবং পূর্ব মীমাংসা দর্শনের প্রবক্তা হলেন জৈমিনী। এবং উত্তর মীমাংসা দর্শনের প্রবক্তা হলেন ব্যাসদেব বা বদ্রায়ন। এরপর আসছে পুরাণের কথা। 18টি পুরাণ, মোট সংখ্যায় 18টি পুরাণ রয়েছে। এর মধ্যে বিষ্ণু পুরাণেই শব্দটা, ভারত শব্দটা প্রথম পাওয়া যায়। এতে খুব প্রাচীন রাজবংশের অনেক তালিকাও পাওয়া গেছে। তার মধ্যে ভগবত পুরাণ খুব বিখ্যাত, কারণ ভগবত পুরাণে কার জীবনী আছে? কৃষ্ণের জীবনী আছে। বিষ্ণু পুরাণ থেকে আমরা মৌর্য বংশের কয়েকটা কথা জানতেও পারি। কয়েকটা পুরাণের নাম এখানে দিয়ে দিলাম: বিষ্ণু পুরাণ, ব্রহ্ম পুরাণ, পদ্ম পুরাণ, ভগবত পুরাণ, শিব পুরাণ, বায়ু পুরাণ ইত্যাদি ইত্যাদি। এরপর সূত্র সাহিত্য। সূত্র সাহিত্যের মধ্যে 4টে প্রধান: শ্রৌত সূত্র, গৃহসূত্র, ধর্মসূত্র এবং শুল্ব সূত্র। এর মধ্যে শুল্ব সূত্রটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ শুল্ব সূত্রকে অরিজিন অব বেদিক ম্যাথামেটিক্স বা অরিজিন অব বেদিক জিওমেট্রি বলা হয়। আর সংবাদ সূত্রকে বলা হয় অরিজিন অব ইন্ডিয়ান ড্রামা। এটা লেখাটা মিসিং আছে, এটা একটু লিখে নিতে হবে তোমাদেরকে, যে সংবাদ সূত্র, যেটা 5 নম্বর পয়েন্ট, এটাকে বলা হয় অরিজিন অব ইন্ডিয়ান ড্রামা। এরপর আসছে স্মৃতিশাস্ত্র। স্মৃতিশাস্ত্রের মধ্যে কোনগুলো উল্লেখ করব আমরা? যেমন মনুস্মৃতি, নারদ স্মৃতি, বিষ্ণু স্মৃতি। এর মধ্যে মনুস্মৃতি বইটি থেকে চাকরি পরীক্ষায় কোশ্চেন এসছে, যে এই মনুস্মৃতি গ্রন্থটিতে যেহেতু তোমার কাস্ট সিস্টেমকে সমর্থন করা হয়েছিল, তাই B.R. আম্বেদকর এই গ্রন্থটিকে জনসমক্ষে তার অনুগামীদের নিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। এরপর রামায়ণ। আচ্ছা, রামায়ণ। রামায়ণ লেখক হচ্ছে বাল্মীকি। এতে কয়টা কাণ্ড আছে? 7টা কাণ্ড, এবং এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য। এরপর মহাভারত। মহাভারতের আসল নাম হচ্ছে জয় সংহিতা। এতে প্রায় 1 লক্ষ কবিতা আছে, মানে স্তোত্র আছে, তাই একে শত সহস্র সংহিতাও বলা হয়। এর লেখক হচ্ছে ব্যাসদেব। ভগবত গীতা, যেটা খুব বিখ্যাত, ভগবত গীতা অর্থাৎ গীতা যেটাকে আমরা বলছি, সেই গীতা বা ভগবত গীতা হচ্ছে ভীষ্ম পর্ব থেকে নেওয়া হয়েছে। মহাভারতের ভীষ্ম পর্ব থেকে গীতা বা ভগবত গীতা নেওয়া হয়েছে। মহাভারতের যুদ্ধ চলেছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ যেটা, এটা 18 দিন চলেছিল। এখান থেকে চাকরি পরীক্ষায় কোশ্চেন এসছে যে কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন চলেছিল। সিন্ধু সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে কি কি মিল ছিল? প্রথম মিল হচ্ছে ফিমেল ডেইটিস। উভয় জায়গাতেই কিন্তু নারী দেবীর পাওয়া যায়। আর পার্থক্য কি ছিল? যে বৈদিক সভ্যতার মানুষ ছিল গ্রামীণ, আর হরপ্পা সভ্যতার মানুষ ছিলেন মানে শহরের মানুষ বা নাগরিক। বৈদিক সভ্যতার সংস্কৃতি ছিল পিতৃতান্ত্রিক, হরপ্পাবাসীরা ছিলেন মাতৃতান্ত্রিক। আর হরপ্পাবাসীরা লোহার ব্যবহার বা ঘোড়ার ব্যবহার জানতেন না, কিন্তু আর্যরা সেটা জানতেন। আরও কয়েকটা অবজেক্টিভ এখানে আমি দিয়ে দিয়েছি,
যে সবচাইতে ঋগ্বেদে উল্লেখিত গুরুত্বপূর্ণ নদী কোনটা, সেটা হবে ইন্দাস বা সিন্ধু। সবচাইতে পবিত্র নদী কোনটা, এটা হবে সরস্বতী। সবচাইতে গুরুত্বপূর্ণ ঋগ পরবর্তী বৈদিক যুগের ঐতিহাসিক উপাদান কোনটা, এটা হবে শতপথ ব্রাহ্মণ। ঋগ বৈদিক যুগের একটি গুরুত্বপূর্ণ ট্যাক্স কোনটা, এটা হবে বলি। আর সেই সময় খাজনার হার কত ছিল, 1/6। আর পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, কাস্ট সিস্টেম। আর কনসেপ্ট অফ পলিউশন বা দূষণের ধারণা তৈরি হয় পরবর্তী বৈদিক যুগে। এবং যিনি সমগ্রহিত্রী, তিনি ট্রেজারার বা কোষাধ্যক্ষ ছিলেন। আর এই কয়েকটা পদের নাম, এরা কোন পদে কাজ করতেন সেটার উল্লেখ করা আছে। ঠিক আছে, এখান থেকে আশা করা যায় তোমাদের সমস্ত প্রশ্নই মানে আর্যান বৈদিক সভ্যতার সমস্ত কোশ্চেন এখান থেকে তোমাদের এসে যাবে। এইটা একটু খুঁটিয়ে করতে হবে, এমসিকিউ গুলো পরে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে।